ভিডিওটি দেখেন, তারপরে আপনাদের সাথে আমি ডিটেলসে কথা বলতেছি এই বিষয় নিয়ে, তাহলে আপনাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমরা এখন আছি হলো শ্রীলঙ্কার এয়ারপোর্টে। একটা দারুণ অভিজ্ঞতা হলো আজকে বাংলাদেশে পাসপোর্টের কারণে। সেটা হলো আমরা ইটিএ নিয়ে এসেছিলাম, এর আগে অনেকে ট্রাভেল করেছে ইটিএ দিয়ে। আজকের মতো যেরকম একটা অভিজ্ঞতা হবে এটা আসলে কল্পনাও করতে পারি নাই। সেটা হলো গিয়ে আমরা আজকে ইমিগ্রেশনে গেলাম, ইমিগ্রেশন আমাকে কোশ্চেন করলো বেসিক্যালি যেরকম নর্মাল যে কোশ্চেনগুলো, যে এখানে কেন আসছি বা কী জন্য, ওরা এক্সপ্লেন করলাম। বাট আমাকে সিল দিয়ে দিয়েছিল, বাট পাশে আর একটা বাংলাদেশি ভাইয়ের জন্য আমার সিলটা ক্যান্সেল করেছে এবং আমাকে ব্যাক করে দিছে ইটিএ দিয়ে। এখন আর বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছেন তারা আর আসতে পারবেন না। এখন চাইলে আপনার যেটা করতে পারেন সেটা হলো আপনার ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতে হবে। আর আমরা যেটা ইউজ করতাম ওই যে মালয়েশিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে দেশে যাওয়ার সময় একটা ট্রানজিট নিতাম, লং ট্রানজিট, সেটা দিয়ে একদিন কলম্বোতে ঘুরতাম, সেটা আর এখন আর পসিবল হচ্ছে না বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য। যাই হোক, ধন্যবাদ। এই বিষয়টা মাথায় রাখবেন এবং ট্রাভেল প্ল্যান এভাবে করার চিন্তা ভাবনা করবেন। এখন আসেন আসল কথায়। আমি নিজেও কয়েকদিন আগে শ্রীলঙ্কা ঘুরে আসলাম। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা জানবেন, আমি নিজেও এই জিনিসটা ফেস করছি। শ্রীলঙ্কান ইমিগ্রেশনে কয়েকজন বাংলাদেশিকে আমার সাথে যারা ছিল আমার পাশে, তো তাদেরকে ওখানে থেকে রিটার্ন করে দিচ্ছে, আমি নিজে দেখলাম। কারণ আবার আমার ক্ষেত্রে আমি দেখলাম, আমি যখন পাসপোর্ট দিলাম ইমিগ্রেশনে, তখন আমার পাসপোর্টটা দেখে অন্য একটা অফিসারকে বলতেছে, সে অনেক দেশ ভ্রমণ করছে, তার দেশে অনেক দেশের ভিসা, রানিং ভিসাও আছে এবং কি অনেক দেশের সিল টিল সব কিছু তো আমার পাসপোর্টে আছে, তাই না? পাসপোর্টটা বাড়ি দেখে তিনি আবার আগ্রহ বইরে অন্য অফিসার যে উনি বললো দেখি, আমি পরে উনি দেখে বললো যে হ্যাঁ ঠিক আছে। তো ওনাদের বাসায় কথা বলতেছিল, কিন্তু বোঝা তো যায়, তাই না, তাদের আচারভঙ্গিতে কী কথা হচ্ছে এরকম। তো আমাকে এন্ট্রি করতে দিয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যান্য বাংলাদেশি কয়েকজনকে দেখলাম, 3 জন, তো তাদেরকে রিটার্ন করে দিচ্ছে তারা। তো এই বিষয়টা কিন্তু আমার আগের ভিডিওতে উল্লেখ করছি আমি। এটা কেন করে? এখন ঘটনা হচ্ছে যে শ্রীলঙ্কার মতো দেশ আমাদেরকে কেন এভাবে রিটার্ন করে? শ্রীলঙ্কা আমাদের দেশে 10 টাকায় শ্রীলঙ্কার 25 টাকা। তো সেখানে বাংলাদেশের 10,000 টাকা ইনকাম করা মানে ওই দেশে 25,000 করা, আর ওই দেশে 25,000 টাকা স্যালারি খুবই ডিফিকাল্ট, মানুষের পাই না। অনেক ক্ষেত্রে নর্মালি যে জবগুলো আছে সেগুলো পাই না। আর বাংলাদেশে কিন্তু এই 10,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না, একটা মানুষ ঘরে বসে থেকেও করতে পারে, এরকম একটা অবস্থা। তো আবার আপনি যাবেন নেপালে যা দেখবেন অনেক বাংলাদেশি, সেখানে হাজার 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 আছে যারা ওই দেশে যা বসে আছে ওভার স্টে হয়ে এইভাবে বছরের পর বছর। শ্রীলঙ্কাতে এরকম আছে, বছর বছর হয়ে গেছে, মানে কাজ খুঁজতেছে রেস্টুরেন্টে, এরকম ওই রকম, খালি কোনো রকম একটা কাজ নিয়ে যেন তারা ওইখানে করতে পারে। এক শ্রীলঙ্কান আমারে বলতেছে তোদের বাংলাদেশি তো অনেক বসে আছে ওই পাশে, তারা কাজ করতেছে, রেস্টুরেন্টে কাজ করে, অনেকে অনেকে কাজ খুঁজতেছে। বেতন পাই কত জানেন? 15,000, যা বাংলাদেশের টাকায় আপনার কত হবে আপনি হিসাব করেন। 10,000 যে 25,000 হয়, কয় টাকা হয়? 6-7 হাজার টাকা বেতন নিয়ে তারা ওইখানে চাকরি করার জন্য পিছিয়ে পিছিয়ে ঘুরে তারপরে অনেকে করতেছেও। তো এই যে বিষয়টা আপনি একবার লক্ষ্য করছেন যে আমাদের টাকার মান তাদের থেকে বেশি, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা তাদের থেকে ভালো, আমাদের দেশের আপনার টাকা ইনকামের সোর্স আরও ভালো, তার উপরেও কেন আমাদের দেশের লোক এরকমভাবে যায় ওভার স্টে করে, আমাদের দেশের মান সম্মান নষ্ট করে, এবং কি পরবর্তীতে অরিজিনাল যারা ট্রাভেলার তাদের যাওয়া প্রবলেম হয়ে যায়, সমস্যা হয়ে যায়। এই ইন্ডিয়াতেও কিছুদিন পর পর খবর শুনি যে ও বিহার থেকে, অমুক জায়গা থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে ধরছে, ফেরিওয়ালাগিরি করতেছিল, এই মাথায় করে গ্রামে গ্রামে জিনিস নিয়ে বিক্রি করতো, আরেকজনের ওখানে কাজ করতেছে, কামলা দিচ্ছে, আরেকজনের ফার্মে কাজ করতেছে। ভাই, ইন্ডিয়াতে 10,000 টাকা স্যালারি পাওয়াটা, যেটা বাংলাদেশে 15,000, এই 10,000 টাকা স্যালারি পাওয়াটা অনেক ডিফিকাল্ট। 8-9 হাজার টাকায় কত লোক মাসের পর মাস কাজ করতেছে, হিসাব নেই। তো আমাদের দেশে তো ইনকাম করার সোর্স আরও ভালো, কিন্তু এরা কি কারণে এই দেশগুলোর মধ্যে যায় গিয়া, তাও তো বৈধভাবে গেলে তার কোনো সমস্যা নাই, বৈধ ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে যায় থাকলে তো সমস্যা নাই, যায় ট্যুরিস্টে যায় সবাই ওখানে ওভার স্টে করে তারপরে আপনার মাসের পর মাস, বছরের পর বছর এইভাবে থেকে যায়। তো প্রত্যেকটা দেশে ইমিগ্রেশন কিন্তু জানে যে কয়টা লোক এন্ট্রি করলো তার দেশে আর কয়টা এক্সিট হচ্ছে। যখন এই সংখ্যাটা এরকম হয়ে দাঁড়ায় যে 20টা এন্ট্রি করছে, 5 জন এক্সিট হয়েছে, 15 জন এক্সিট হয়নি, তখন তো ওই দেশে ইমিগ্রেশন এরকম কঠোর হবেই। আজকে একটা শ্রীলঙ্কান লোক আমাদের দেশে গেলে কিন্তু তার সাথে এরকম বিহেভ হবে না। কেন হবে না জানেন? কারণ জানে যে এরা ওভার স্টে করে না, করবেও না। বাংলাদেশের ইমিগ্রেশনের কাছে তো তথ্য আছে, তাই না? তো তারা তাদেরকে এন্ট্রি করতে দিবে।
আর আমরা তাদের থেকে ভালো একটা দেশ, ভালো অবস্থানে থাকা অবস্থায় আমাদেরকে তারা রিফিউজ করে। তাদের দেশে একটা ট্যুরিস্ট গেলে তাদের জন্য তো ভালো, তাই না? $200-500 তারা খরচ করে আসবে, দেশের অবস্থা ভালো হবে, কিন্তু তবুও তারা ঢুকতে দিতে ভয় পায় আমাদেরকে, কারণ আমাদের এই স্বভাবের কারণে সারা পৃথিবী জুড়ে এখন এই জিনিসটা প্রচার হয়ে গেছে। আর আমরা করিও তো ঠিক এইটাই। কেন করি, কী কারণে করে, সেটা তারাই ভালো জানে। আর এর ভালো একটা দেশে যে করতে ঠিক আছে, এইরকম দেশে যে শ্রীলঙ্কা, নেপাল, ইন্ডিয়া, এই দেশগুলোতে যে ওভার স্টে করে আমাদের মান সম্মান, মানে একটা শ্রীলঙ্কানের সামনে, একটা নেপালির সামনে, একটা ইন্ডিয়ানের সামনে একটু কথাই বলতে পারবে না। এই তাদের তো ধরতেছে, ধরে পাঠিয়ে দিতেছে, তাদের এরকম করতেছে, ওই রকম করতেছে। আপনি একটু অরিজিনাল ট্রাভেলার হলে আপনার দিকে দৃষ্টি থাকে তাদের ভিন্ন, জানেন, এই সমস্ত দেশেও। আর একটা আপনি হাজারে একটা শ্রীলঙ্কান পাবেন না, হাজারে একটা নেপালি পাবেন না, হাজারে একটা ইন্ডিয়ান পাবেন না বাংলাদেশে অবৈধভাবে বসবাস করতেছে। কেন করে? তাদের থেকে জীবনযাত্রার মান ভালো আমাদের, তবু কেন করে? আমি এই প্রশ্নটা উত্তরই খুঁজে পাই না। আমি অনেক মনে মনে এটা ভাবি, এটা এই করি, হয়তো বা কোনো প্রবলেম আছে দেশে তাদের, যার কারণে খেলে আউট হয়ে কোনো দেশে যা থাকে, এটা হয়তো তাদের, এছাড়া তার কোনো দেখি না। যাই হোক, যদি আপনার এরকম করি আমরা, তাহলে তো আমাদেরকে রিফিউজ করবে। আর বাংলাদেশ ইমিগ্রেশন থেকে যখন এদের মানে আপনাদের আসতে দেয় না, তখন আপনারা কি বলেন জানেন? হ্যাঁ, ওর বাপের কি, আমি ফ্রেশ পাসপোর্ট দিকে আমাকে যাইতে দেয় না কেন, আমার সমস্যা কি, আমি যাই ওই দেশের শ্রীলঙ্কা যে যাইব, শ্রীলঙ্কা বা নেপাল যাইব, তারা আমাকে রিফিউজ করতে পারে, এরা কেন যাইতে দেয় না ফ্রেশ পাসপোর্টের অজুহাতে? অনেক পোস্ট করেন ফেসবুকে, কেন দেয় না? দেখেন, আপনি যখন যে একটা দেশ থেকে ব্যাগে যান, তখন ওই দেশটা যখন আপনাকে রিফিউজ করে দেয়, তখন বাংলাদেশের রেপুটেশন নষ্ট হয়। বাংলাদেশের কি বলে যে সামাজিকভাবে তারা ইমিগ্রেশনের সাথে কিন্তু ইমিগ্রেশনের যোগাযোগ হয়, সেখানেও কিন্তু যে তোর দেশের লোক কীভাবে আসতে দেশ কেন এরকম আইসে, এখানে এরকম হয়, জবাবদিহিতা করতে হয়, মান সম্মান থাকে না, এবং কি আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হন, হয়রানি হন। তো ওনারা যেটা করে, এটা আপনাদের কারণে, আপনারা যে এইভাবে অবৈধ হন, যার কারণে ওনারা করে আপনাদের ভালোর জন্য, দেশের ভালোর জন্য, দেশের রিপুটেশনের রক্ষার্থে, এবং কি আপনারা যেন হয়রানি না হন, আপনারা যেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই জন্য। তো বেচারা বাংলাদেশি ইমিগ্রেশন যতই খারাপ থাক, এই সমস্ত জিনিস তো তারা, এটা তো অন্যায় করতেছে না, এটা ঠিকই করতেছে, কারণ এটা আপনার আমার স্বভাবের কারণে এটা করতেছে। কারণ আমরা যে ওভার স্টে করে এরকম করে আমরা আমাদের দেশের মুক্ত উজ্জ্বল করতেছি, আমরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হইতেছি, এবং কি এরকম করতেছি যারা জেনুইন ট্রাভেলার তারাও কোনো দেশে যাইতে পারতেছে না। তো সবাই সচেতন হন, এই দেশগুলোর মধ্যে কিচ্ছু নাই। যদি মনে করেন যে হ্যাঁ আমি গেছি বিদেশ, হ্যাঁ বাংলাদেশের বাইরে তো আসছেন, বিদেশ, ওই দেশে যাবো, আইসা বিপদে পড়ে ওভার স্টে করতেছে অনেকে। কিন্তু ভাই, এই দেশগুলোর মধ্যে আপনার কিচ্ছু না, আপনি কেন, কি কারণে না 2 টাকা ইনকাম করতে পারবেন, না কোনো একটা কিছু আছে, আপনি বলেন। নিজের টাকা দেশ থেকে নিয়ে এসে ভেঙে খাবেন, আর এই দেশগুলোর মধ্যে বৈশা আরামে থাকবেন, নিজের বাপদাদার জমি বিক্রি করে দিবে, আর আপনার বৈশা খাইবেন, আর দেশের 12টা বাজবে, দেশের পাসপোর্টের 12টা বাজবে। আর উনি যে কথাটা বললো যে এই সিস্টেমে আসতে পারবেন না, করতে পারবেন না, না অবশ্যই পারবেন। আপনি যে অরিজিনাল ট্রাভেলার থাকেন, আপনার কোনো সমস্যা নাই, আপনি এইভাবে আসতে পারবেন। আর আরেকটা বিষয় যেটা আপনারা যে লিয়াজও করেন, যেমন বিমানে যাইতেছেন বা এয়ারপোর্টে পরিচয় হয়েছে একজনের সাথে, বা বিমানে পরিচয় হয়েছে, দল সহকারে আপনারা ইমিগ্রেশনে যান, এইটা কখনোই করবেন না। কেন করবেন না? কারণ আপনার যে যোগ্যতা আছে আরেকজনের ওইটা নাও থাকতে পারে, তার সমস্ত ডকুমেন্টস ঠিক না থাকতে পারে, অন্যান্য প্রবলেম হতে পারে। আমরা বাংলাদেশিরা করি কি, দেখা যায় বিমানের মধ্যে পরিচয় হয়ে গেছি, এয়ারপোর্টে পরিচয় হয়ে গেছে, পরে দল বান্ধব দুজন একসাথে যাইতেছি, ইমিগ্রেশনে চলে যায়, হ্যাঁ আমরা দুজন একসাথে, এগুলো বলি না, এটা করবেন না। আপনার যোগ্যতা থাকতে পারে, তার না থাকতে পারে, আপনার মতো আপনি এক্সিট করেন ইমিগ্রেশন এক্সিট করার পর তার সাথে আবার বন্ধুত্ব করেন, কোনো সমস্যা নেই। আর আপনার পরিবার যদি থাকে সাথে একসাথে, কোনো সমস্যা নাই, পরিবার তো সবাই একসাথেই যাবেন। কিন্তু হঠাৎ করে একজনের সাথে পরিচয় হইলো ইমিগ্রেশনের আগে, বা বিমানে, বা কোনো এক জায়গায়, বা এয়ারপোর্টে, তাদেরকে একসাথে গ্রুপ ধরে আপনারা যান, এটা কখনোই করবেন না। যেমন উনি বললো যে ওনাকে সিল দিয়েছিল, আরেকজনের জন্য ওনাকেই করে দিছে, আরেক বাংলাদেশি ভাইয়ের জন্য। আপনি যদি সেপারেট থাকেন, আপনি যদি একা থাকেন, কোনো সমস্যা নাই, আপনার যোগ্যতা আপনাকে ঢুকতে দিবে, অথবা আপনার যোগ্যতা না থাকলে আপনাকে ঢুকতে দিবে না। যখন এই যে এরকম গ্রুপিং করে যাবেন না, আরেকজনের কারণে আপনি সমস্যায় পড়বেন, যার কারণে এগুলো কখনোই করবেন না। বন্ধুত্ব আছে ইমিগ্রেশনের পরে, আগে না। তাকে কোনো তথ্য দিয়ে সহায়তা করা লাগলে করবেন, ঠিক আছে, সমস্যা নেই। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন, কমেন্ট করেন, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন। ধন্যবাদ।